একটা পত্রিকা বাংলাদেশের, এটা একটা দর্শকই কমেন্টস করেছে যে দাদা আমার দেশ পত্রিকা লিখলো তারেক জিয়া ভারতে যাবে, অন্য দিক দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে ওই পত্রিকাতে যা লিখেছে তারেক জিয়াকে ভারত নেওয়ার এত আগ্রহ, কারণ হচ্ছে তারেক জিয়াকে কোনোভাবে ভারত নিতে পারলে যেদিন উনি যাবে ওই দিনই শেখ হাসিনাও ঢুকে যাবে। একটা প্রধানমন্ত্রী পরপর দুটি আমন্ত্রণ পেয়েছে তাকে। তিনি প্রথম যখন প্রধানমন্ত্রী হন তিনি তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পেয়েছিলেন, এবং যেটা দ্বিপাক্ষিক সফরের জন্য। আর দ্বিতীয়ত তাকে আবার, যেহেতু সেপ্টেম্বরের 12-13-তে দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য বিমস্টেকের সভাপতি হিসেবেও তাকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি ব্রিক্সের এই মুহূর্তে সভাপতি, সেই কারণে অন্যান্য অনেক বহুদেশীয় মঞ্চকেও আহ্বান জানানো হয়েছে বিমস্টেক ছাড়াও, যেমন আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন, তেমনি জিসিসি বলা হয়, এই সমস্ত তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে এরা সকলেই প্রায় আসছেন। একমাত্র বিমস্টেকের সভাপতি তারেক রহমান আসবেন কিনা এটা এখনো নিশ্চিত নয়, এখনো তারা জানাননি, কোনো খবরই জানান। মাঝখানে একটা খবর চলছিল যে তিনি হয়তো আগস্ট মাসের শেষ সপ্তাহে আসতে পারেন, কারণ এই সময়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছিলেন তার জন্য সময় রাখবেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত রবিবার যে প্রকাশ্য যে বিবৃতি দিয়েছেন বাংলা এবং ইংরেজিতে, তাতে অত্যন্ত কঠিন ভাষায় তারা শর্ত আরোপ করেছেন। কোন দ্বিপাক্ষিক সফরের আগে এই ধরনের কোন শর্ত আরোপ করার ঘটনা আগে কখনো ঘটেনি। যেরকম কেউ জানেন না যে আমি এই কারণে দ্বিপাক্ষিক সফর করব, আপনি যদি এইটা করেন, এরকম হয় না। কারণ সেই বিষয়গুলো কি, যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো তিনি যখন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবে তখন সেখানেই বলতে পারতেন, সেই টেবিলেই আলোচনা হতে পারে। কিন্তু আগাম বলে দেওয়া হচ্ছে যে এজেন্ডাও কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকে ঠিক হয় না, উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে আমরা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালাচ্ছি। আলোচনা চালানোর পর তাদের 5ই আগস্ট এমন একটা ঘটনা হলো, এটাও বিশ্বের নজিরবিহীন, যে একটা প্রেস কনফারেন্সের কারণে তারা ভিজিট মনে করছেন যে তাদের অনুকূল পরিস্থিতি পরিবেশ নেই। একটা প্রেস কনফারেন্স, তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছেন? রাজনীতি বলেননি, তিনি বলেছেন আমি ডিসেম্বরে ফিরব, আমার দেশে আমি ফিরতে চাই এবং মানুষের দুঃখ কষ্টের পাশে গিয়ে দাঁড়াতে চাই। সেটা তো একটা মানবিক সংগঠন, যে কোনো সংগঠন যে কাজ করেন, মানুষ দুস্থ বা নিপীড়িত হলে তার পাশে গিয়ে দাঁড়ায়, সেরকম শেখ হাসিনা পাশে দাঁড়াতে হয়। কিন্তু রাজনীতি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছেন বলেন, তিনি তারেক রহমান সরকারকে উৎখাত করার জন্য বলেননি, বা জনগণের মধ্যে বিদ্রোহ তৈরি করে তাদের তারেক রহমান সরকারের বিরুদ্ধে তিনি কিছু করবেন সেটাও বলেননি। অথচ বাংলাদেশ সবসময় বলে আসছে যে আওয়ামী লীগ বলে কিছু আর নেই, তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে রাজনীতি থেকে। যারা অপ্রাসঙ্গিক হয়ে গেল তাদের সকাল থেকে রাত পর্যন্ত তাদের নিয়ে ভাবতে হচ্ছে, এটা অদ্ভুত বিষয়। মুদ্রা উত্তর হচ্ছে যে পরিস্থিতি তারা তৈরি করেছেন, যেটা গতকাল রাতেও দীনেশ ত্রিবেদী বলেছেন, যে অতীতের ঘটনাকে আমি ভুলতে বলছি না, কিন্তু বলছি অতীতকে আঁকড়ে ধরে ভবিষ্যতে এগোনোর পথ বন্ধ করবেন না। আপনার অতীতের যে স্মৃতি বা দুঃস্বপ্নের স্মৃতি যাই থাকে থাকুক, সেটা অবশ্যই থাকবেন, সেটা ভুলবেন না, তার প্রতিকার হওয়া উচিত, সেটা অন্য কথা। সেটা একটা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি করে ফেলাটা খুবই বেমানান, এবং এই ঘটনা কোথাও ঘটেনি। ফলে এখন যদি বাংলাদেশ সেই তাদের যে শর্ত, সেই শর্ত থেকে তারা যদি ফেরত না আসেন, তাহলে তো তারেক রহমানের পক্ষে আসা মুশকিল, ভারতে আসা মুশকিল। কারণ ভারত তো কালকে, তার আগে শুক্রবার দিন যে সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং হয়েছে, তাতে এই প্রশ্নের উত্তরে যারা সরাসরি বলে দিয়েছেন 3টি দাবি, 3টি শর্ত একটাও মানছেন না। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার সাংবাদিক বৈঠক সম্পর্কে তাদের কোনো ভূমিকা নেই। তার আগেও যা বলেছেন তারই পুনরুক্তি করেছেন। শেখ হাসিনা এবং হাদির তথাকথিত হত্যাকারীদের ফেরত পাওয়ার বিষয়, এ ব্যাপারেও ভারতের তাদের যে পূর্ব ঘোষিত যে নীতি, সেইটারই তিনি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু এর সঙ্গে এবার একটা কথা যোগ করেছেন, সেই যোগটা কিন্তু নতুনত্ব আছে। সেই যোগটা হচ্ছে যে আমরা সম্পর্ক গড়তে চাই, ইতিবাচক, প্রোগ্রেসিভ, সবই ঠিক আছে, পারস্পরিক অভিন্ন স্বার্থে,
কিন্তু সেটা রেসিপ্রোসিটি থাকতে হবে। রেসিপ্রোসিটি মানে হচ্ছে আপনি যা করবেন তার পাল্টা আপনাকে শুনতে হবে। ফলে এটা পোলাইটলি কূটনৈতিক পরিভাষার আড়ালে এমন একটা প্রচ্ছন্ন এমন একটা কথা বলা হয়েছে যে আপনি একতরফা বলে যাবেন আর আমি একতরফা শুনবো, এটা নয়। আপনি যেমনটি করবেন, সোজা কথা হচ্ছে যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন। তার অনেক রকম ইন্টারপ্রিটেশন হচ্ছে যে তাহলে কি ভারত কি ডিজেল, বিদ্যুৎ সাপ্লাই এগুলো সব বন্ধ করে দেবে? না, এরকম কিছু কথা নেই, এরকম কোনো কথা হয়নি। কিন্তু এই রেসিপ্রোসিটির কথাটা কিন্তু খুব বাংলাদেশে অনেকেও কিন্তু তার খেয়াল করেছেন। তারাও বলছেন যে ব্যাপারটা কিন্তু নিঃসন্দেহে একটা নতুনত্ব এনেছে দু দেশের সম্পর্কের মধ্যে, যেটা আগে কখনো ভারত বলেনি। রেসিপ্রোসিটির কথা বা মানে হচ্ছে যে আপনি যেমন করবেন তার প্রতিদানে তেমন পাবেন। বলে এটা একটা চিন্তার বিষয় আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। জানি না এরপরে মানে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বলুন। তাহলে দাদা 5ই আগস্টের সেই প্রেস কনফারেন্সে কি আসলে তারেক জিয়া না আসার মূল কারণ বলে মনে করছেন আপনি এখন? না, মূল কারণের সঙ্গে তো আরো দুটো কারণ তারা দিয়েছেন, শেখ হাসিনা প্রত্যর্পণ এবং হাদি হত্যাকারীদের প্রত্যর্পণ। এখন কথা হচ্ছে যে এরকম তো নয়, তারা নিয়ম কানুন সবই জানেন, আসলে তারা একটা অজুহাত তৈরি করছেন। অজুহাত তৈরি করছেন মানে কোন একটা অজুহাতে তারা ভারতে আসবেন না এইটা বলার জন্য এই কারণগুলো দিচ্ছেন। সেই কারণগুলো দেওয়ার কোনো অর্থ হয় না। তার কারণ হচ্ছে যে তারা যদি প্রত্যর্পণ চুক্তিটা পড়ে দেখেন এবং পড়লে কিন্তু তারা দেখতে পাবেন যে কি ধরনের পদ্ধতিতে প্রত্যর্পণ হয়ে থাকে। সেটা না জেনে বা না জেনে তারা একটা অসম্ভব শর্তকে আরোপ করতে চাইছেন, যেটা মানে সম্ভব নয় করা, ভারতের পক্ষে মানা সম্ভব নয়। 111 জনকে ফেরত চেয়েছে, শেখ হাসিনা সহ 111 জন। বিএনপি বুঝলাম। শেখ হাসিনা এবং হাদি হত্যাকারী সহ 111 জনকে প্রত্যাপন করার জন্য বলছেন বিএনপি। না, সেরকম তো আমি শুনিনি কিছু। 111 জন সংখ্যাটা তো শুনিনি। আমি শুনেছি শেখ হাসিনা এবং তার সঙ্গে হচ্ছে যে যারা হাদি হত্যার সঙ্গে অভিযুক্ত তাদের, এই কথাই আমি জানি। মানে তাদের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে 111 জনের কথা তো বলা নেই। তারা কে বলছেন আমি জানি না। না, আমি এটা নর্থ ইস্ট নিউজের কিছুক্ষণ আগে একটা নিউজ হয়েছে, চন্দন নন্দী লিখেছেন ওনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং রবিবার করেছে তাতে তো এই 3 জনের কথা বলেছেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও তো বলেননি, কামাল সাহেবের তো প্রত্যাপন তাও তো বলেননি। এবং তারা চাইছে মানে চাইতে তো গোটা আমি বলছি রবিবার যে ব্রিফিংটা হয়েছিল সেই ব্রিফিং এ আমি ওই ব্রিফিংটাকেই সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বলে মনে করছি। আচ্ছা আচ্ছা দাদা, আপনি এই যে রিসিপ্রোসিটির কথাটা বললেন, যে পারস্পরিকতার কথাটা, যেটা আসলে দিল্লি এর বিনিময়ে দিল্লি আসলে কি চেয়েছে মূলত? না, তুমি যেরকম করবে আমি সেরকম করব। তুমি বলবে কিছু অন্যায় দাবি করে যাবে আর আমি চুপ করে শুনে যাব, খালি বলে যাব যে না না আমি করছি না, তা না। আমিও পাল্টা ভারতের কিছু থাকতে পারে, সেগুলো তখন হয়তো বলবে। আমি আশা করছি সেরকম কিছু। আজকে পত্রিকাতে দেখলাম, যে পত্রিকাটা ফটোকার্ড দেখলাম, যে দীনেশ ত্রিবেদী উনি বলেছেন যে তারেক জিয়া যদি দিল্লিতে যায় তাহলে এটা স্মরণকালের সর্ববৃহৎ হবে, এই সেলিব্রেশনের মতো বা অভ্যর্থনা জানানো। এগুলো বাংলাদেশিরা একটু রং চং চড়িয়ে বলে আর কি। উনি পরিষ্কার বলেছেন তাকে যে সম্বর্ধনা দেওয়া হবে নিঃসন্দেহে সেটা তো বলেছেন মোদী। দীনেশ ত্রিবেদীকে বলেছেন তুমি আমার হয়ে কথা বলতে পারো যে তাকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে অভ্যর্থনা জানাবো, এবং স্মরণকালের শ্রেষ্ঠ অভ্যর্থনা কিনা আমি বলতে পারবো। দাদা, এখন অনেকেই যেমন বলছে যে তারেক জিয়া আসলে যাচ্ছে না, হয়তো 10 ট্রাক অস্ত্র, তারপরে উলফা নেতাদেরকে জায়গা দেওয়া, এগুলো নিয়ে হয়তো প্রশ্নের সম্মুখীন হতে পারে, এই কারণেই তারেক হয়তো যেতে।
তা নয়, এখন তো বর্তমান সম্পর্কের ভিত্তিতে আলোচনা হবে, তাই না? জি। পুরনো শাসনদি আমার মনে হয় না ভারত এখন সেটা জিজ্ঞেস করবে, কারণ সেটা তো বাংলাদেশের আদালত তাকে তো বেকসুর খালাসে করে দিয়েছে, তাই না? সেটা আমার মনে হয় না। নতুন ঘটনা ঘটলে অবশ্যই সেটা বলতে পারে। যেমন জাতিসংঘের রিপোর্টে বলা আছে যে আল কায়দার সংখ্যা প্রভাব বাড়ছে, সেগুলো আলোচনায় আসতে পারে। কিন্তু অতীতে 10 ট্রাকের বিষয়টা এখন আলোচনায় নাও আসতে পারে। দাদা, একটা পত্রিকা বাংলাদেশের, এটা একটা দর্শকই কমেন্টস করেছে যে দাদা আমার দেশ পত্রিকা লিখলো তারেক জিয়া ভারতে যাবে, অন্য দিক দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে ওই পত্রিকাতে যা লিখেছে তারেক জিয়াকে ভারত নেওয়ার এত আগ্রহ, কারণ হচ্ছে তারেক জিয়াকে কোনোভাবে ভারত নিতে পারলে যেদিন উনি যাবে ওই দিনই শেখ হাসিনাও ঢুকে যাবে। দেখুন, এটা তো কোনো প্রতিষ্ঠিত সংবাদপত্র নয়, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রচারপত্র, লিফলেট যাকে বলা হয়। লিফলেট আর খবরের কাগজ তো এক নয়, তাই না? এটা খবরের কাগজ নয়। আমি যদি প্রতিষ্ঠিত কোনো কাগজে বেরোতে কথা, আমার দেশ কি বলছে না বলছে সে নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই, তাকে গুরুত্বও দিতে রাজি নই। তারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে একটা রাজনৈতিক তাদের আদর্শ আছে, যে আদর্শটা হচ্ছে অবশ্যই ভারত বিরোধিতা করা। তারা সেই অনুযায়ী নানাবিধ অনেক সংবাদ দিকে থাকেন। এগুলো প্রত্যেকটাকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে তো মহা সমস্যা, সারাদিন কেটে যাবে, তাই না? সম্ভব নয়। কারণ আমার মনে হয় না যে এটাকে কোনো প্রতিক্রিয়া দিয়ে তার সম্মান জানাতে আমি চাইছি না। দাদা, আপনি যে কথাটা বলছিলেন যে জাতিসংঘের সেই রিপোর্টের কথা, সেই রিপোর্টের পরে এই যে কারা মহাপরিদর্শক উনি বলেছিলেন যে সারা বাংলাদেশের সমস্ত কারাগারে এত বেশি কয়েদি আছে, উনি বলেননি যে কোন দলের বা কি, কিন্তু উনি বলছে এত বেশি কয়েদি আছে, উপচে পড়া অবস্থা, সেখানে জঙ্গিদেরকে আলাদা করে যে রাখবো সেটারও কোনো উপায় নেই, মানে জঙ্গি নর্মাল কয়েদি সব একাকার। এরপরে আজকে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এবং কিছু কিছু সাংবাদিক অলরেডি লিখছে যে উনি মনে হয় কার পক্ষে কাজ করছে এটা তদন্ত হওয়া উচিত, এই লোকের উপর নজর রাখা উচিত। ব্যাপারটাই কিভাবে দেখছেন? জানি না, আমি তো জানি বাংলাদেশে জঙ্গিরা এখন প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জেলে তো নেই, জেলে খুব কম আছে, খুবই কম। খুবই সামান্য কয়েকজন আছে যাদের ফাঁসির আদেশ হয়েছিল শেখ হাসিনার সময়, তাদেরকে চেষ্টা করেও তারা ছাড়াতে পারেনি, সেরকম কিছু অপরাধী আছে। কিন্তু বাকি আনসারুল্লাহ বাংলা বা আল কায়দার যেটা সহযোগী সংস্থা বাংলাদেশে যারা চালায় বা হুজি, তাদের অনেকেই তো বাইরে বেরিয়ে এসছেন। সেই জুলাই মাসে নরসিংদী জেল থেকে তো একটা বড় ধরনের জঙ্গিরা বাইরে চলে এসছে, এবং তারপরেও তো বহু জেল ভেঙে তারা অস্ত্র লুট করেছেন। আজ পর্যন্ত তো বাংলাদেশ সরকার বলতে পারলো না শেখ হাসিনার গণভবনে যে আধুনিক মারণাস্ত্র থাকতো সেগুলো কোথায়। সবাই চোখে দেখেছে যে মুরগি ইত্যাদি এসব নিয়ে যাচ্ছে, লোকে পালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু অস্ত্র ভান্ডারটা যে লুট হয়েছে সেই অস্ত্র ভান্ডার কি ফিরে এসছে, নাকি সেটা বাংলাদেশের রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে, তাই না? ফলে আমার মতে যে জঙ্গি আর সাধারণ মানুষকে পার্থক্য করা যাচ্ছে না, সেই সংখ্যাটা খুব বেশি নাও হতে পারে। অধিকাংশ জঙ্গি বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দাদা, গণভবনের যেমন আপনি দেখলেন, সাধারণ জনগণ আম পাবলিক যেটা হাঁস মুরগি তারপরে শাকসবজি, কিন্তু আপনি এজ এ সাংবাদিক আপনি দেখলেন হচ্ছে যে অস্ত্রগুলো। কিন্তু আমি দেখেছি আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই অস্ত্রগুলো রাখার জন্য যে ক্যাবিনেট গুলো থাকে ওগুলো এক একটা 4.5 টন ওজন, সেখানে প্রায় 13টা ক্যাবিনেটের একটা ক্যাবিনেট পর্যন্ত নেই। 4.5 টন ওজনের ক্যাবিনেট কিন্তু কাঁধে করে নিয়ে পালানো যায় না। এই ক্যাবিনেট সেটা ছবি নেই, সেই ছবিগুলো কিন্তু নেই। মানে সমস্ত ছবিটাকে ইচ্ছাকৃতভাবে ডাইভার্ট করা হয়েছিল যাতে মানুষ ওইগুলো দেখে, মাছ হাঁস তাদের জামা কাপড়, শেখ হাসিনার জামা কাপড় এসব নিয়ে লোকে যাচ্ছে। কিন্তু যে মারাত্মক অস্ত্রগুলো কোথায় গেল তাকে বাংলাদেশের সাংবাদিকরাও প্রশ্ন করেনি, তার কোনো উত্তর কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রী কেউই কিন্তু বলেন। এটা একটা প্রশ্ন, তাই না? ফলে সেই অস্ত্র নিয়ে কাদের হাতে গেল, সেই অস্ত্র কারা সেই অস্ত্র নিয়ে ঘুরছেন, কতটা আর্মি উদ্ধার করতে। একটা সময় তো আসিফ নজরুল বলেছিলেন যে অস্ত্র আর সকলে পাওয়া যাবে না, যারা আছেন তারা যেন ব্যবহার না।
দাদা আজকে আরেকটা নিউজ অলরেডি চলে এসেছে, যেটা পত্রিকাতে না আসলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, দুই একটা পত্রিকা করেছে। সেটা হচ্ছে যে চায়না, জাপান তো নেই, জাপান তো এক সাইড হয়ে গেছে, চায়না সব বাকি উন্নয়ন সহযোগীদের যারা আছে তারা সবাই এখন অপেক্ষা করছে যে ডিসেম্বর পর্যন্ত আসলে কি হয়, মানে শেখ হাসিনা ফিরে আসে কি আসবে না এগুলো নিয়ে, যার কারণে তারা ইনভেস্টমেন্টে আসছে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনার কাছে কতটুকু খবর আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় প্রতিনিধি দল ঘুরে এসছে, ঢাকায় গেছে। দ্বিতীয়ত আমি জানতাম সেখানে সে পিটার হাস, পুরনো যে রাষ্ট্রদূত ছিলেন যুক্তরাষ্ট্রের, তিনিও গিয়েছিলেন। তার একটা এনার্জি কোম্পানি আছে, তিনি গিয়েছিলেন তার কারণ অন্য। তার কারণ হচ্ছে তিনি যে কোম্পানিটা থেকে যে গ্যাস সাপ্লাই করতেন, সেই কোম্পানিটাতে আগুন ধরে যায়। কিভাবে আগুন ধরলো সেটা নাকি, যে কারণে একটা গ্যাসের সংকট হচ্ছে বাংলাদেশে, এবং সেটা নাকি মেরামতি হতে নাকি বহুদিন সময় লাগবে। কি ধরনের, কিভাবে হলো, কিভাবে আগুন লাগলো, এ কথা কোনো বাংলাদেশের আমি গণমাধ্যমে ভালো করে দেখিনি কোনো প্রতিবেদন। দ্বিতীয়ত হচ্ছে এরপরে তো একটা ভারতীয় বণিক সভার সর্বোচ্চ উচ্চ পর্যায়ের একটা বণিক প্রতিনিধি দল, তারাও কিন্তু ঢাকা সফর করেছেন, এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তাদের সভাপতির নেতৃত্বে তারা শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং এটাও দেখলাম বাংলাদেশেরই সংবাদ সংস্থার খবর যে বাংলাদেশ সরকার যাতে আমদানি রপ্তানি বাড়ে তার জন্য দুটো টাস্ক ফোর্স তৈরি করছেন, যাতে সেই টাস্ক ফোর্স ঠিক করে কোন ধরনের পণ্য আমদানি রপ্তানি হতে পারে। ফলে এখন লগ্নির কথা কিন্তু, যেটা বলছেন লগ্নির কথা কিন্তু কোথাও দেখছি না। দাদা আপনার কি মনে হয় যদি তারেক জিয়া ভারতে না যায় তাহলে সম্পর্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনার মনে হয় ভারত বাংলাদেশ? কারণ আমরা যতটুকু দেখছি যে ভারত সর্বোচ্চ চেষ্টা করছে যে কনফিডেন্সে নিতে, যে আপনি আসেন কোনো সমস্যা নেই, আমরা দ্বিপাক্ষিক আলোচনা করব। ভারতের তরফ থেকে তো সৌজন্যতা দেখানো হচ্ছে, উদারতা দেখানো হচ্ছে, এবং সেটা সবসময় ভারতের দুর্বলতা বলে যারা ভাবছেন, হয়তো সেটা ভাবতেই পারেন, ভেবে আনন্দ পেতে পারেন যে ভারতের দুর্বলতা। কিন্তু ভারতের নির্ভর হয়ে, ভারত মুখাপেক্ষী হয়ে তো থাকতেই হবে। আপনি তো এখনো বিদ্যুৎ, এখনো জ্বালানির আবেদন করেছেন, বাড়তি জ্বালানি যাতে দেওয়া হয়, তাই না? আপনার ওখানে কাঁচা মরিচের দাম বেড়ে গেলে ভারত থেকে না যাওয়া পর্যন্ত বাজারের দাম নামে না, মানে এইরকম একটা অবস্থা। সেই অবস্থা আমার ধারণা যে এবার এটা যে কোনো কারণে হয়েছে, তারেক রহমান যদি শেষ পর্যন্ত মানে তিনি ক্ষমতায় থাকতে চান, কারণ মানুষ তো ক্রমশ তারা একটু অসুবিধা হচ্ছে, মানুষ তো তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন, তাই না? ফলে তাকে ভারতের সাহায্য নিতেই হবে। ফলে আমার মনে হয় আজ না হলেও কোনো এক সময় তাকে আসতেই হবে ভারতের, সময়টা তো ঠিক। কিন্তু এখন তো আমরা যতটুকু শুনছি 22, 23, 24 3 দিন সময় আছে নরেন্দ্র মোদীর হাতে, এরপর উনি চলে যাবেন, আজকে চলে 19। আপনাকে মনে হয় যে এখনো সময় আছে যে তারেক জিয়া বলতে পারে যে আমি 21 তারিখ বা 22 তারিখ আসছি? হ্যাঁ, তার আগে একটা বড় কারণ যেটা দেখি আমরা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সফরের আগে প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা, অ্যাডভান্স টিম তারা আসে, তাদের কিন্তু আজকে এসে যাওয়া উচিত ছিল যদি তারেক রহমান সফর করেন। তারা যেহেতু আসেননি, ফলে এই মুহূর্তে অদূর ভবিষ্যতে এখন দেখছি না কোনো সফর। ফলে খুব অবাক হব, কিন্তু আমার মতে হচ্ছে না কোনো সফর এই বছরের ভেতর। আর ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি। এই বছরের ভিতরে যদি না হয় সফর, তাহলে আমাদের গঙ্গা চুক্তির কি হবে? গঙ্গা চুক্তি নিয়ে আমি যতদূর জানি, আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আমি জেনেছি সেটা হচ্ছে যে কোনো কাজই শুরু হয়নি, কোনো কাজই শুরু হয়নি। বাংলাদেশের পানি মন্ত্রী এখন আবার, আজকেই আমি দেখেছি বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে তারা নতুন একটা শর্ত আরোপ করতে চাইছে। সেই শর্তটা হলো যে গ্যারান্টি দিতে হবে পানি সরবরাহ। এরকম নয় যে পানি কমে গেল আপনি পানি কম দেবেন, তা নয়, আপনাকে গ্যারান্টি দিতে হবে, যেটা লেখা আছে সেটা দিতেই হবে। সেটা সম্ভব কি সম্ভব না, আজকাল বাংলাদেশ সব ব্যাপারে একটা শর্ত আরোপ করতে চাইছে। মানে এত শর্ত আরোপের খেলায় নামলে তো মুশকিল। সেই না আগাম পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে রেসিপ্রোকাল হবে কিন্তু সম্পর্ক।
মানে আপনি যদি একতরফা শর্ত আরোপ করেন, তাহলে ভারতও পাল্টা শর্ত আরোপ করতে পারে, এখনো করেনি। মানে এমনও তো হতে পারে দাদা যে গঙ্গা চুক্তি যদি না হয় বা আপনারা যদি পানি বন্ধ করেন সিন্ধুর মতো, তাহলে তো বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে চলে যেতে পারে তারেক জিয়া, কারণ চোখে চোখ রেখে কথা বলবে তো। না, চোখে চোখ যা করি করে করুন, কথা বলুন, কিন্তু পয়েন্ট হচ্ছে যে তিনি কি উদ্যোগ নিয়েছেন চুক্তিটা নবায়ন করার জন্য? তিনি তো কোনো উদ্যোগ নেননি। তিনি, আমি যেটা জানি সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের এই গঙ্গা পানি চুক্তির নিয়ম হচ্ছে শুখা মরশুমে পানির বন্টন। শুখা মরশুমটা জানুয়ারি থেকে মে মাস, এবং এটা শুনলে অবাক হতে হয় যে মে মাসের শেষ সপ্তাহে একটা প্রতিনিধি দলকে পাঠিয়েছিল তারেক জিয়া সরকার, যখন প্রায় শুখা মরশুম শেষ। এরপরে তো বর্ষা, ফলে বর্ষা এখন থেমে না গেলে আর তো পানি মাপা যাবে না, কারণ বর্ষার পানি দিয়ে তো মাপযোগ করা যায় না। ফলে গঙ্গা পানি চুক্তি সত্যি নবায়ন নিয়ে একটা সমস্যা থাকছে। সমস্যা থাকলেও যেটা, দেখুন, শেখ হাসিনার ব্যাপারে তারা যাই খুশি বলুন যে সমস্ত কিছু করে গেছেন, কিন্তু শেখ হাসিনার চুক্তিতে এটাও আছে, যদি কোনো কারণে চুক্তি নবায়ন না হয় তাহলে পুরনো চুক্তিটাই বহাল থাকবে। অর্থাৎ শেখ হাসিনার চুক্তিটাই অনুযায়ী তারেক জিয়াকে বহন করতে হবে। যেমন শেখ হাসিনা তৈরি করা, যেমন শেখ হাসিনার সময় তৈরি করা বন্দি প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তি ব্যবহার করে তারা শেখ হাসিনাকেই প্রত্যর্পণ করতে বলছেন, তাই না? অন্তত শেখ হাসিনা একটা কাজ ভালো করে গেছিলেন, যে সেই কারণে বন্দি প্রত্যর্পণটা চাইতে পারছেন, না হলে তাও হইতো না। দাদা আচ্ছা, আমি আজকে বলতে একটু অসুবিধা হচ্ছে আমার, আমি যদি আজকে একটু বিদায় নিই ভালো হয়। জেনে দিচ্ছি, আমি জাস্ট একটা প্রশ্ন করি, আপনি কয়েক সেকেন্ডে জবাবটা দেন। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে নাকি এটা যাবে, আপনার কি মনে হয় যে কোর্টে গেলে এটাতে কোনো কাজ হবে? হাইকোর্ট সুপ্রিম কোর্ট না, আমাদের 1962 সালের একটা প্রত্যর্পণ আইন আছে দেশে, 1962 সালে। তার 10 নম্বর ধারায় বলা আছে, যদি কোনো কোষ পলাতক আসামি সম্পর্কে কোনো তথ্য দেয়, তাহলে সেটা ভারত সরকার প্রথমে একটা ম্যাজিস্ট্রেটের কাছে সে কাগজগুলো পাঠাবে পরীক্ষা নিরীক্ষার জন্য। কিন্তু এই প্রশ্নটা বাংলাদেশের সাংবাদিকদের করা উচিত, বাংলাদেশের সাংবাদিকদের এই বলবো, বাংলাদেশ সরকারকে জিজ্ঞেস করা উচিত, তারা কি ভারত সরকারের কাছে সব কাগজ পাঠিয়েছেন? কাগজই তো পাঠাননি। আইন যেটা বিচার হয়েছে তার রায়ের কপি কিভাবে হলো বিচার, সবটা তো জানাতে হবে, তবে তো ভারত সরকার সেটা আদালতে যাবে। যতদিন না পাঠাচ্ছেন ততদিন আদালতে যাওয়ার প্রশ্ন নেই। আদালত হচ্ছে ম্যাজিস্ট্রেটের কোর্ট। সে ম্যাজিস্ট্রেট কোর্ট যদি প্রাইমা ফেসি দেখেন যে এটা আবার হাস্যকর ধরনের, কারণ শেখ হাসিনা যখন এসেছিলেন ভারতে তখন তিনি পলাতক, তখন তার বিরুদ্ধে কোনো একটাও অভিযোগ ছিল না। আপনি তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রমাণ করেছেন, 6 মাস লেগেছে আপনার, তাই না? তারপরে যেটা করছেন সেই কাগজগুলো দিন, সেই কাগজ তো উনি দেননি। দিলে তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে। নিয়মটা হচ্ছে, এক্সট্রাডিশন নিয়ম হচ্ছে যেরকম লন্ডনে চলছে, ভারতের যারা পলাতক তাদের কাগজপত্র দিলে তখন ভারত সরকার আদালতে যাবে, এটা নিয়ম। কিন্তু সেই নিয়মটা তো পালিতই হচ্ছে না, কারণ কাগজই তো দেননি। কাগজ দিলে তো ভারত সরকার যাবে আদালতে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট না, ম্যাজিস্ট্রেটের আদালতেই বিচার হবে। ম্যাজিস্ট্রেট খারিজ করতে পারেন, ম্যাজিস্ট্রেট দেখানিকে মনে করতে পারেন তিনি দোষী, তখন তার গ্রেপ্তারি পরোয়ানা আদেশ হতে পারে, যদি তিনি প্রাইমা ফেসি দোষী সাব্যস্ত হন। কিন্তু সেটা তো হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না। কারণ আমার তো মনে হয় বাংলাদেশ সরকার এটা কথার কথা বলে যাচ্ছেন, তারা তো আসলে চাইছেন না। তারা এটাও চাইছেন না যে শেখ হাসিনা প্রবেশ করুক, বন্দী হিসেবেই প্রবেশ করুক, এটাও চাইছেন। শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছানো মানেই তাদের বিপদ এবং আওয়ামী লীগের পুনর্জন্ম। ফলত যেটা হচ্ছে যে আসলে তারেক রহমানের এই যে সরকার, তার অনেক রকমের দুর্বলতা আছে আমি জানি, তো তাদের এই জায়গাটার থেকে বেরোতে হবে। সম্পর্ক কখনো একই রকম নয়, এটা দেশের সঙ্গে সম্পর্ক, এটা এমন নয় বাড়ির সম্পর্কই ঠিক থাকে না, তাই না? বাবা ছেলের সম্পর্ক,
স্ত্রী এগুলো কোনোটাই পার্মানেন্ট নয়। তো ফলে বৈদেশিক নীতিতে যখন আসবে এই ম্যাচিওরিটিটা বাংলাদেশের হতে হবে। কেন হতে হবে? তার খুব সহজ কারণ, সেটা হচ্ছে আপনি যদি একবার তাকিয়ে দেখেন যে ভারত বাংলাদেশের কাছে কি চায় আর বাংলাদেশের ভারতের কাছে কি কি দরকার, মানে কোনগুলো না হলে সে বিপদে পড়তে পারে, তার মানে তার স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স কতটা ভারতের, তাহলেই বোঝা যাবে যে প্রয়োজনটা কার দিকের থেকে বেশি। তো এই হচ্ছে মোটামুটি আমার উত্তর, হয়তো একটু বেশি সময় নিয়ে নিলাম। আমি একটা জিনিস যদি আপনার কাছে জানতে চাই, যে একসময় বলা হতো বাংলাদেশকে আমেরিকা ভারতের চোখ দিয়ে দেখে, কিন্তু 2024-এ এসে এই ধারণা পাল্টে গেছে। আমেরিকা সরাসরি বাংলাদেশের চেঞ্জের ভূমিকা রেখেছে, তারা ইনভেস্ট করেছে, বিপুল পরিমাণ ইনভেস্ট করেছে। বাট গত কিছুদিন ধরে আমেরিকা কি করতে চাচ্ছে, মানে এই রিজন নিয়ে, বিশেষ করে ভারত বাংলাদেশ চায়না এই কি করতে চাচ্ছে আমেরিকা, আপনার বিশ্লেষণ কি? এইটাও আরেকটা ইম্যাচিওর অ্যানালিসিস। কোভিড এর পরে পৃথিবীটা বিরাট বদলেছে এবং এটা ট্রানজিশনাল ফেজ, এটা আরেকটা টার্ন নেবে। আপনি দেখছেন এই মুহূর্তে অর্থনৈতিক কি পরিস্থিতি আছে নানান দেশে, জাপান থেকে শুরু করে আমেরিকা অব্দি, বিরাট টার্ন হবে। মানে পুরো একটা, আমরা একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে একদিকে তো কতগুলো যুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধগুলো ছোট। আসলে পৃথিবী জুড়ে একটা যত কিছু ফ্রেমওয়ার্ক ছিল, মানে পোস্ট আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যত কিছু ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছিল, ব্রেটন উডস থেকে WTO, কেমন মানে ইউনাইটেড নেশনস থেকে এই সমস্ত জিনিস ভেঙে যাচ্ছে, পুরো পৃথিবীতে একটা চলছে। তো এটা আমি কোভিড এর পরে একটা কোথাও বলেছি না কি লিখেছি আমার মনে নেই, তো কিন্তু বলেছিলাম, সেটা হচ্ছে যে জিওপলিটিক্স জিনিসটা এই মুহূর্তে আর ছোট দেশের হাতে নেই। কেমন, আপনাকে খালি নিজেকে বাঁচাতে হবে। পরিস্থিতি কেমন দেখুন, আমেরিকা যে গুলি বারুদ ছুটছে এই মিডল ইস্টে, কেমন, তাতে ধরুন ইন্ডিয়ান ফ্ল্যাগ ভেসেলের ওপর করেছে, আমাদের যেটা চাবাহার পোর্ট সেখানে গিয়ে করেছে, আবার দেখুন চাইনিজ ভেসেলেও করেছে, কেমন। তো কেউ কিন্তু রিয়াক্ট করছে না। কেন করছে না? কারণ করলে পরে আমার শক্তি ক্ষয় হয়ে যাবে। সবাই জানে এটা ট্রানজিশনাল ফেজ, সবাই নিজের ঘরকে ঠিক রাখছে, নিজের অর্থনীতিকে ঠিক রাখছে। মূলত আমি যেটা বলতে চাইছি যে জিওপলিটিক্স মানে হলো আপনার ক্ষমতা অনুযায়ী, এবং এই ক্ষমতাটার একটা মাল্টি ডাইমেনশনাল পার্সপেক্টিভ আছে। আপনি আপনার নিজের জায়গাটা দেখবেন, আখেরটা গোছাবেন। কিন্তু আপনি যদি মনে করেন জিওপলিটিক্স মানে ওর সঙ্গে না ওর সঙ্গে, তাহলে একটা মারাত্মক ভুল হবে। বাংলাদেশ আমেরিকার সঙ্গে কি ডিল করবে আপনি বলুন? ভারতের চোখ দিয়ে দেখুক আর আমেরিকার চোখ দিয়ে দেখুক, কোন চোখ দিয়ে দেখুক, দেখাটা কি সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তাই না? তো আপনি দেখুন, যদি আমি এই উল্টো ভাবে বলি, সবাই তো এগুলো বলে ভারতের চোখ, আপনি দেখুন হাসিনার সময় আমার হিসেব মতো বাংলাদেশের সব থেকে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ছিল। আপনি সবাই দোষ দিল ভারতকে, কিন্তু সে তো ভারতকেও লেজে খেলিয়েছে, চীনের সঙ্গেও গেছে, আবার আমেরিকার সঙ্গে তো 15 বছর ঘর করে ফেলেছে জেসমিয়া না করে। তাহলে এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট পলিসি বলবো না আমি চলে গেলাম অত বড় সঙ্গে ডিল করতে? তো যেখানে এইখানে আপনি বলছেন যে ভারত বাংলাদেশকে, এই আমেরিকা ভারতের কি হচ্ছে, এই পলিসি বদলাতে থাকবে, এগুলো বাংলাদেশের হাতে নেই। কখন কি হবে এগুলো, কারণ বাংলাদেশ ফ্যাক্টর না। বাংলাদেশকে ঘিরে আপনি যা দেখছেন বাংলাদেশে হচ্ছে এবং হবে বেশ কিছুদিন ধরে, সেটা বাংলাদেশ ডিসাইড করতে পারবে না। এটা বড় বড় 5-6টা দেশ এই অঞ্চলে, মানে অনেকে মিলে তাদের নানান টানা পোড়েনে ঘটতে থাকবে নানান জিনিস। এটা বাংলাদেশের হাতেই নেই। আনন্দ পেতে পারে বাংলাদেশ এটা ভেবে, আমি আমেরিকার সঙ্গে কথা বলছি, কিন্তু বলুক না, আগেও তো বলতো, আপনার অ্যাম্বাসাডার ছিল না, ছিল তো, আপনার লাভ হয়েছে কি হয়নি সেটাতে।
আগে তো আপনাকে আমেরিকা থেকে গম কিনতে হয়নি অতীতে, আপনাকে আমেরিকার থেকে আপনি কার্গো বুক করেছেন। এখন দেখুন আমেরিকার থেকে গ্যাস এই মুহূর্তে আমরাও কিনছি। কেন কিনছি? আমাদেরও গ্যাস আসতো মিডিস থেকে, সস্তা বলে আমরা ইনভেস্টও করেছি, সেখানে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট। তো কিন্তু এখন যখন হয়েছে আমরা ডিরিস্ক করছি। তো এই মুহূর্তে আমরা আমেরিকার কাছ থেকে কিনছি, কিন্তু আমেরিকার সঙ্গে আমরা কোনো লং টার্ম চুক্তিতে গেছি? যাবো না তো, অনেক দূরে। আমরা করব আমেরিকা থেকে আগামীতে নেব, দেখবেন আপনি আর 2 বছর বাদে দেখবেন কানাডা থেকে আসছে, আফ্রিকা থেকে আসবে, নানান জায়গা থেকে আসবে। সুতরাং আমরা ডিরিস্ক করব, যে একটা অঞ্চলের ওপর না পুরোটা, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আপনি আজকে চলে গেছেন একটা বিরাট লং টার্ম আমেরিকা থেকে। আপনার তো ভারতের কোস্ট লাইন পেরোতে 4 দিন লাগে। 7,000 কিলোমিটার আমাদের কোস্ট লাইন, সেটা পেরোতে আপনার 4 দিন লাগে। আমাদের কথা ছিল দুদেশ যেভাবে এগোচ্ছিল, এই পদ্মা ব্রিজ হয়ে যাবে, তারপর ডাইরেক্ট কার্গো চলবে, শিডিউলড কার্গো। বাংলাদেশের এক্সপোর্টাররা আমার ওয়েস্ট কোস্টে পোর্ট আছে যেখান থেকে দুবাই 2 দিনে যায়, যেমন ম্যাক্সিমাম, সেখানে চলে যাবে তার এক্সপোর্ট কার্গো। তো এবার উল্টো দিকটা দেখুন, আজকে যদি একটা কয়লা দরকার হয়, অমুক দরকার হয়, তাহলে একদম হুড়মুড়িয়ে ঢুকে যাবে ভারত থেকে বাংলাদেশে। তো এই গোটা প্ল্যান গেছে ভেস্তে, সব হয়ে গেছিল, কিন্তু এই ইউনূস সরকার পুরোটা ঘেঁটে দিয়ে গেছে। এখন বিএনপি সরকার যদি এগুলো না করে, এই যুগটা আইসোলেশনের যুগ না, মানে একই সঙ্গে বড় দেশেরা নিজেদের ইনসুলেট করছে, আবার সারা পৃথিবীর সঙ্গে নানান রকম যোগাযোগ করছে। তো এই রকম একটা পরিস্থিতিতে ভারতের সঙ্গে করব না, ওই করব না, সেই করব না, মানে এটা কোনো পলিসি না। মানে আপনার ভালো হলে আমার ভালো, তো ভালো যদি আমার ওর মুখ দেখবো না, এটা তো ইয়ের ঝগড়া নয় রে ভাই। এটা তো কি বলে, পাড়াপড়শির ঝগড়া নয়, দুজনের ঝগড়া নয়, ও থাকলে আমি থাকবো না, ক্লাবের ঝগড়া নয়। ওরকম করলে দেশ চলে না। আপনার বুঝবে আপনার অর্থনীতি কি। আপনি একটা কথা আমাকে বলুন, হাসিনা চলে গেছে 2 বছর আগে, 2 বছরের কয়েকদিন বেশি হয়ে গেল, অর্থনীতির কি 1 বিন্দু উন্নতি হয়েছে? হয়নি। কিন্তু যা দেখছেন এটা কিন্তু কাভার, পুরোটা ধসছে কিন্তু তলাটা। ওটি জি দাদা, আমি আরেকটা প্রশ্ন দেখতে চাই, সেটা হলো বাংলাদেশের দিক থেকে প্রধানমন্ত্রী ভারত সরকারকে না করার যে ব্যাপারটা, সেখানে বলা হচ্ছে মেইন দুটা, একটা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন, আর একটা হলো হাতি ফেরত দেওয়া। কিন্তু এই দুইটার কোনোটাই স্বল্প সময়ে যদি সম্ভব হয়, যদি শেখ হাসিনাকে ফেরত দেবে বা হাতি হত্যাকারীদের ফেরত দেবে, তাহলে এটা স্বল্প সময়ের ব্যাপার, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। তাহলে কি ইস্যুস আসলে এই দুইটাই, ওভারঅল বাংলাদেশের যে ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সেটার প্রেসারে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইন্ডিয়া যেতে পারছেন না, অনেক বড় লসের ঝুঁকি নিয়েও, বা ভারতের উপরে যে ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সির কথা জেনেও ভারত যেতে পারছেন না, এটা কি শুধুমাত্র ওই 2 ইস্যুতে, নাকি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা বেশি কাজে? আপনার বিশ্লেষণ দিল। প্রথম কথা হচ্ছে যে দেশের সেন্টিমেন্ট আছে, সেন্টিমেন্ট কে বানাচ্ছে? বিএনপি সরকারেরই কেউ একটা বলেছে মাঝে, কেউ বা কয়েকজন, যে ভারতকে হাসিনা গ্যাস দিয়ে দিয়েছে। এই সবের বাজারে কোথা থেকে গ্যাস এলো আমি বুঝলাম না, কেমন? তো এর আগে ডিজেল পাইপলাইন নিয়ে এই যে জাতীয় হাবিজাবি কথা বলা হয়েছে। তো এখন আপনি সমস্যা পয়দা করলে তার দায়িত্ব আমার নয়, এক। দ্বিতীয়ত হচ্ছে, এরকম আমাদের দেশে এই ধরনের সেন্টিমেন্ট 5,000 জিনিসে থাকতো। আমি তো বললাম আপনাকে, উদাহরণ দিলাম ভারত আমেরিকা। আমাদের দেশে আপনি নিশ্চিন্ত যে ধরুন, আমি জানি না কবে থেকে ভারতে এসছেন বা প্রথম কবে এসছেন, কিন্তু আপনি যদি 80-র দশকে এসে থাকেন কখনো, বা 90-এর দশকে এসে থাকেন, তাহলে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এই স্লোগানটা কলকাতার দেওয়ালে দেখেননি, হতেই পারে না। কেমন? তো এই সবের বাজারে তারপরে সেই আমেরিকার সঙ্গে ভারতের
ইয়ে শুরু হলো, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ 2000 ইয়ের পর থেকে, আফগানিস্তানের পর থেকে, ওরা যখন আফগানিস্তান ইনভেড করলো তারপর থেকে শুরু হলো, নিজেরা ডেকে নিয়ে গেল আমাদের। কেমন পরবর্তীতে আপনি দেখুন হতে হতে একটা জায়গায় বেড়ে গেল। আবার যখনই আমেরিকা দেখছে যে ভারত তার স্বার্থের বেশি বড় হয়ে যাচ্ছে, তখন আমেরিকা আবার সেখানে টান মারছে। আবার আমরা ঝগড়া হচ্ছে বলে, ট্যারিফ নিয়ে ঝগড়া হচ্ছে বলে আমাদের উপর তো অত ট্যারিফ বসিয়েছে, চীনের উপরও তো বসিয়েছে, কিন্তু তাতে কি ট্রাম্পের চীন যাওয়া আটকেছে? নাকি নাকি ভারত ইয়ের থেকে বেরিয়ে চলে গেছে? আমাদের যে মিলিটারি কোঅপারেশন 16 সালে হয়েছে, লজিস্টিক্স কোঅপারেশন, সেটার থেকে বেরিয়ে চলে গেছে। এগুলো এগুলো হচ্ছে সিম্পলি, মানে এগুলো হচ্ছে আপনি এই সমস্ত ইস্যুগুলো তৈরি করেছে বাংলাদেশ। এটা কোনো এগুলো বাংলাদেশের তৈরি ইস্যু, আসবে না বলে হাজার রকমের ফ্যাচাং তুলছে। কেমন এই ফ্যাচাং, এখন এই ফ্যাচাং কাটিয়ে তাকে বেরোতে হবে। এই ফ্যাচাং মানে এ নয়, তুমি এসে বলবে যে আজকে বলবে হাসিনাকে দিয়ে দাও, কালকে বলবে অমুকটা দিয়ে দাও, পরশু বলবে তমুকটা দিয়ে দাও, এরকম হবে নাকি? হবে না তো, তুমিও জানো আমিও জানি যে এরকম করলেই পাওয়া যাবে না। একটা সিম্পল বলছি, ধরুন আপনি আমার দেশে কেউ, এই যে হাদির লোকটা বলছেন, তো এ তো ইলিগাল ইমিগ্রেন্ট। আচ্ছা, আমাদের দেশে সালাউদ্দিন সাহেব শিলংয়ে ছিলেন কোন সালে? 2015 সালের মে মাসে ওনাকে শিলংয়ে পাওয়া যায়, রাইট? 2018 সালের, আমার এখন মাসটা মনে নেই, আপনি চেক করে নেবেন, তখন ওনার কেস শেষ হয়। কেমন তখন তো এই প্রশ্নগুলো ওঠেনি। সালাউদ্দিন সাহেব এখন বলুন যে আমাকে পাঠিয়ে দেওয়া উচিত ছিল ঠেলে একবারে বাংলাদেশে। প্রত্যেকটা জিনিসেরই তো একটা পার্সপেক্টিভ থাকবে। এটা হচ্ছে আপনি এমন একটা কিছু বলছেন যেটা আপনি জানেন পাবেন না। তো ভারত কি করছে? ভারত এখন ওগুলো নিয়ে কিন্তু এগুলো কোনো ইস্যুই নয়। এটা আমার যেটা মনে হয়েছে, তারেক রহমান দেখুন, এই যে একবার এসে হঠাৎ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে গেল যে আমরা এখন যেতে পারছি না। আপনি আমাকে বলুন, কোনো ভিজিট শিডিউল ছিল না তো? ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী নাম ধরে ধরে ওনার স্ত্রী কন্যা সবার নাম ধরে ধরে ইনভাইট করেছিলেন, তাহলে তখনই শিডিউল হওয়ার কথা কবে? সে তাদের ব্যাপার, আমি জানবো না। কিন্তু সেসব কিচ্ছু নেই। হঠাৎ মাঝখান থেকে উনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওনারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে গেলেন আমরা যেতে পারছি না এখন। তার মানে আপনি আসতে চাইছেন, কিন্তু আপনার ল্যাজ, মাথা, মুড়ো, হাত কোথায় কি বন্ধক আছে সেই সব করছেন, করে আমার ঘরে এনে বলটা ফেলছেন। তো এখন যেটা দাঁড়িয়েছে, এখন নাটকবাজি চলছে দুদেশই। তার আমাদের দেশও একটা মেজার্ড ভাবে, আমরা এরকম অনেক ডিল করেছি, তো আমরাও মেজার্ড ভাবে ওই চলছে আর কি, একটা মানে ওই সেই ইয়ে করা দেখেছেন। আমি যতটুকু বুঝি, সেই যখন মাছ দৌড়োয় পুকুরের মধ্যে নানান দিকে, তো ওই হুইল দিয়ে টানাটানি চলতে থাকে অনেকক্ষণ ধরে, খেলি, তারপরে ওই মাছ উঠবে কবে। তো এখন এই চলছে। আমাদের বাংলাদেশের কাছে কি চাওয়া? কিচ্ছু না। আমাদের একটা জিনিস নেই বাংলাদেশ থেকে যেটা না পেলে আমার অসুবিধা হবে। আমাদের যেটা আছে সেটা হচ্ছে, বাংলাদেশে যদি টেরোরিজমের আখড়া হয়, যেটা হওয়ার প্রভূত সম্ভাবনা হয়েছে, এবং আমাদের দিক থেকে যতদূর আমি জানি, আমাদের দিক থেকে লিস্ট গেছে, কনফার্মড ইনফরমেশন গেছে যে এই ঘটনা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সেটা নিয়ে সমস্যা আছে, ওটা আমরা হতে দেব না, কারণ আমরা একবার শিক্ষা নিয়েছি 2001 থেকে 6। তো এইখান থেকে এবার ফেরার কথা। আমি একটু ইন্টারফেয়ার করবো। আমরা আপাতদৃষ্টিতে ধরেও নেই যে ভারতের বাংলাদেশ থেকে চাওয়ার কিছু নেই বা এমন কিছু নাই যেটা না পেলে বাংলাদেশ চলবেই না। কিন্তু কৌশলগত দিক থেকে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের দিকে ধীরে যাচ্ছে, বাংলাদেশ যেভাবে চায়নার সাথে, চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোরের কথা চলছে, বা ইউএসএ যদি সেখানে রাখাইনের করিডোর করতে চায়, এইসব ক্ষেত্রে বাংলাদেশ কি ভূরাজনৈতিক দিক থেকে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ না? বাংলাদেশে বন্ধুর প্রতি একটা সরকার না থাকে, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি আমাকে বলুন, চীন মিয়ানমার করিডোর করতে গেলেও আপনার আমার একটা জায়গা পেরিয়ে যেতে হবে, সিটওয়ে।
কেমন? আমি আরাকান আর্মি টার্মি বাদ দিচ্ছি ওসব গল্প। তো মায়ানমারে চীনের খুব বেশি শক্তি, আমাদেরও তো শক্তি আছে। চীনে যে নতুন সরকার হলো একটা, সে সরকার ঠিক ভুল আপনি সেটা ছেড়ে দিন, এবছরই হয়েছে। তারা প্রথম কোন দেশে ভিজিট করেছে? ভারতে ভিজিট করেছে, তারপরে চায়না গেছে। তো আমার, আপনি যাই করতে যান না কেন, ব্যাপারটা তো এত সহজ হয় না। আপনার তো আজকাল পরশুটা বাঁচতে হবে। এই পরিস্থিতিতে, পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিতে, সরি, জিওপলিটিক্যাল সিচুয়েশনে, ইকোনমিক আনসার্টেনিটিতে, সমস্ত কটা বড় দেশ, সে ভারত, সবাই কত কশাস তাদের সিচুয়েশন নিয়ে। তো এখন আমি যেটা বলেছি যে আমাদের কি দরকার নেই, এটা কোনো অ্যাবসলিউট কথা না, এটা একটা রিলেটিভ সেন্সের কথা, অবশ্যই আছে। কিন্তু আমি বলতে চাইছি যে প্রয়োজনটা কার বেশি আছে দুজনের ভেতর, নেবারের ভেতর, ইমিডিয়েট যে প্রয়োজনগুলো হয়, তা সেগুলোর জন্য তাহলে তার স্ট্র্যাটেজিতে, সে যদি তার স্ট্র্যাটেজিটা কি এখানে, মানে আমরা তো একটা স্ট্র্যাটেজিতে আসবো, আমাদের দুজনের লাভ হবে। এই তো আপনি বাংলাদেশ ফার্স্ট বলছেন, বলুন। আপনি ভারত থেকে দেখুন, বাংলাদেশ আপনি মনে রাখবেন এমন একটা দেশ, 2017 সালের আগে, যদি আমি ভুল না করি 2017, তার আগে সে ভারতে কখনো ইনভেস্টমেন্ট চাইতে আসে। কেন? বিট ইট, দিস ইজ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। অথচ ভারতে ইনভেস্টমেন্ট চাইতে সারা দুনিয়ার লোক আসে। তো আমরাও যেমন সারা দুনিয়ায় যাই। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন আপনি যদি ঘড়ির কাঁটাকে ঘুরিয়ে সেই যুগে নিয়ে যেতে চান, তাহলে আপনি নিজেই নিজের বিপদটা ডেকে আনবেন। আমি এটাই বলবার চেষ্টা করছি, নাথিং এলস। গেলে আরো অনেক প্রসঙ্গে যাওয়া যায়। শেখ হাসিনার ইস্যু ছিল, গতানুগতিক মানে ইস্যুগুলো হতেই হয়। তারপরে আমরা সবশেষ এই শেখ হাসিনার প্রসঙ্গে একটুখানি আপনার জানতে চাবো। অনেকেরই তো মতামত নেই, আপনার মতামত আমাদের দর্শকরা জানতে চায়। শেখ হাসিনা ফেরা কি আসলে অবিসম্ভাবী হয়ে গেছে, যে তাকে ফিরতেই হবে বাংলাদেশে, মানে নিজ থেকে, নাকি মানে তার দল টিকানোর জন্য, তার দলের অস্তিত্ব টিকানোর জন্য, নাকি এখানে রাজনৈতিক কোনো খেলা কাজ করছে? শেষে বলেছেন ভূ রাজনৈতিক, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ভারত কিভাবে তাকে ব্যাক করছে বা হোয়াটএভার। এখন এটা তো সাধারণ, যখন একজন ব্যাক করবে তার জায়গায়, বাংলাদেশের গোটা রাজনীতিটাই এমন যে তারিক রহমান ফিরতে পারেননি কত বছর নিজের দেশে, কেমন? এমনকি ইউনূস সরকার আসার পর 1.5 বছর উনি ফিরতে পারেননি, উনি একেবারে শেষ মুহূর্তে এসে ঢুকলেন। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তো সুতরাং সেই রাজনীতিতে বাইরের সাপোর্ট ইজ অফকোর্স ইম্পর্টেন্ট। এবং তারিক রহমান সরকার যখন এসছেন, তখন ভারতের তার ঠিক আগে পরে গোটা যা ভারত তার প্রতি মনোভাব দেখিয়েছে, তাতে পরিষ্কার ছিল যে ভারত একেবারে তাকে রেড কার্পেট ওয়েলকাম দিয়েছে। এরপরে যা যা হয়েছে, এটা তারিক রহমান সাহেবকে দেখতে হবে। ইনসোফার অ্যাজ হাসিনা ইজ কনসার্ন, সুতরাং হাসিনাকে ভারত দেবে সাপোর্ট। কেন দেবে? একটা কারণ হচ্ছে, বাংলাদেশে বেসিক্যালি দু ধরনের লোক আছে, কেমন? তো এক ধরনের লোকের কাছে আমি ভরসা, তাহলে আমি আজকে কি করব? তাকে নষ্ট করে দেবো? হ্যাঁ। দুই হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে এই যে কোনো একটা দল না থাকা মানেই হচ্ছে, বিশেষত আওয়ামী লীগ না থাকলে গোটা জিনিসটা হেলে যাচ্ছে একদিকে। তাই তাকে ফেরানো খুব দরকার। এটা আমাদের একদম পলিটিক্যাল প্রায়োরিটি, যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। তো এবার আসছে হাসিনা প্রসঙ্গ। হাসিনা সব কাজ ভারত বলে দিয়েছে, ডান দিকে যাও, এরকম কোন পার্সোনালিটি হাসিনা বলে আমার মনে হয় না আপনি নিজেও বিশ্বাস করেন, কেমন? হাসিনাকে যারা শুধুমাত্র হাসিনাকে যারা আপনারা তো পার্সোনালি চিনবেন, কিন্তু আমি তো একবার দেখা, কিন্তু আমি তো তার সম্পর্কে পড়াশোনা করেছি ইত্যাদি, বা যথেষ্ট খোঁজ নিয়েছি সেদের। তো আমি আমার দেশেরও নানান ধরনের লোককে জানি যারা, মানে উনি এখানে আসার পরও এই কমপ্লেনটা আমাদের দিক থেকে ছিল যে কথাই শোনে না, কেমন? তো তিনি তার একটা পলিটিক্যাল বিড নিয়েছেন, এন্ড এট দ্য রাইট মোমেন্ট অফ হিস্ট্রি তিনি মনে করছেন, কেমন? আমাদের কি লাভ আছে? হাসিনা যে মুহূর্তে বলেছে আমি ফেরত যাব,
তাহলে আপনি এই যে এতদিন ধরে চেঁচাচ্ছেন যে হাসিনাকে ফেরত দিতে হবে, আপনার চেঁচানোটাই তো বৃথা হয়ে গেল। এই ডিসেম্বরে হাসিনা যদি যেতে না পারেন কোনো কারণে, যে কোনো কারণে, তাহলে মানে উনি চেষ্টা করছেন কিন্তু উনি আটকে গেলেন, তাহলে ভারত আর এই কথাটাই বলা যাবে না হাসিনাকে ফেরত দাও, আমাকে অমুক ভাবে হাত পা বেঁধে বস্তাবন্দি করে দিতে হবে বললে, তাহলে ভাই তুমি বাড়িতে বসে থাকো। ও ফিরতে চাইছে তো, তুমি ট্রাভেল পাস ইস্যু করো, তুমি বলো যে এত হইচই হচ্ছে কেন, উনি যখন ফিরতেই চেয়েছেন তারপরেও হাসিনা 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 হচ্ছে কেন? হাসিনাকে তো রেলেভেন্ট করে রাখছে এরা। So that said, হাসিনা সেই সুযোগটা নিয়েছেন এবং অফকোর্স তিনি চাইবেন তার দলকে ফেরাতে, আমরা চাইবো তার দল ফিরুক। সেটা এই কারণে নয় যে তার দল ফিরবে আর গদিতে বসবে, কিন্তু তার দল ফিরলে পরে তাহলে তাহলে বাংলাদেশের একটা ব্যালেন্সিং ফোর্স আসবে, এটা এটা আমরা মনে করি এবং এটা আমার মনে হয় যে কোনো সেন্সিবল লোক এটা অ্যাকসেপ্ট করবে। এবং আমার মনে হয় এটা আমেরিকা বা জাপান, চায়না সবাই অ্যাকসেপ্ট করে বাংলাদেশ সম্পর্কে।